আজ আমি আপনাদের সামনে আমার এই বাইকের ফুল রিভিউ শেয়ার করব, ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করব। তো এই বাইকের সব থেকে বড় যে প্রবলেম আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আপনার এর রেয়ার সাসপেনশন প্রবলেম। অর্থাৎ এটার যে পিছনের মনোশক সাসপেনশন এটা খুবই হার্ড। আর এটা আমি বাইক কেনার পর থেকে খুবই ভোগান্তি পোহাইতে হয়েছে এটার জন্য আমার। কারণ আপনার প্রচুর পরিমাণ ঝাঁকি ফিল হয়, রাস্তার ছোট ছোট ঝাঁকি পর্যন্ত আপনার এই বাইকের আপনার ফিল হবে। তো এটা শুধু যে আমার এই বাইকে প্রবলেম এমন না, কারণ আমি অনেকের ফেসবুক কমেন্টে দেখছি যে মোটামুটি অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছে। তো এই আর কি বিষয়। এটার আমি সমাধান অবশ্য করছি, একদম 100% সমাধান করতে পারছি, সেটাও বলবো আপনাদেরকে। তো আপনার পিছনের সাসপেনশনের কথা যদি বলি, এই বাইক সহ আপনার অফরোডিং আরও বেশ কয়েকটা বাইকের মডেল যেটা দেখলাম যে অফরোডিং বাইকগুলার সাসপেনশন নাকি একটু হার্ড হয়ে থাকে। আমি এটা বুঝলাম আর কি, এটা কি জন্য আমি জানি না। তো এটা হইতে পারে কোনো কারণ। আর এটা সমাধান যেভাবে আমি করলাম সেটা আপনাদেরকে বলি। এই বাইকের যেহেতু আপনার টায়ারটা হচ্ছে আপনার অফরোডিং টায়ার, তাই ভাবছিলাম টায়ারের জন্য হয়তো এমনটা হতে পারে। তো এই জন্য আমি আমার ফ্রেন্ডের FZ V3 যে টায়ার, সে টায়ারটা আমি চেঞ্জ করি, পিছনের টায়ারটা লাগাই আর আমার এই টায়ারটা ওইটাতে দেই। তো আসলে এটাতে আমি একদমই কোনো ফায়দা পাই না, আর এটাতে আমার কোনো উপকার হয় না, যেহেতু সাসপেনশনের বিষয়। আর এটা প্রচুর পরিমাণ প্যারা দিত আমাকে। তো এটা সমাধান যেভাবে করতেই হবে, অন্যথায় আসলে এই বাইক চালানোর মতো অবস্থা ছিল না, অন্তত আমার আমার মাঝে একটু প্রবলেম ছিল। তো তারপর আমি যেটা করি যে সাসপেনশন পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। আর যেহেতু সাসপেনশন 5-6 হাজার টাকার দাম, তো এত দাম দিয়ে কেনার পরে যদি সমাধান না হয়, এজন্য আমি প্রথমে আমার ফ্রেন্ডের FZ V3 যে সাসপেনশন ওইটা পরিবর্তন করে এটা লাগিয়ে দেখার ইচ্ছা করি। তো আমার ফ্রেন্ডের যে FZ V3 সাসপেনশন, তো ওইটা আমি আমার এই বাইকে লাগাই। তো লাগানোর পরে মূলত ওই সাসপেনশন দিয়েই আমি 3 দিনে 1000 কিলো ট্যুর দেই সিলেট। তো এই 1000 কিলো চালিয়ে আমি বুঝতে পারি যে না, এটার এই গাড়ির মূল প্রবলেম হচ্ছে সাসপেনশনে। তো আমি ট্যুর থেকে ফেরার পরে আপনার 4600 টাকা দিয়ে আপনার V3-র যে সাসপেনশন অরিজিনাল ওইটা কিনি। ওইটা কিনে বর্তমানে ওইটাই আর কি চলতেছে। তো আলহামদুলিল্লাহ এটাতে আমি একদম 100% সমাধান পাইছি। এখন আর আমার এই রিয়ার সাসপেনশন নিয়ে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো এই গাড়ির দ্বিতীয় যে প্রবলেম সেটা হচ্ছে আপনার এটার ইঞ্জিন হিটিং ইস্যু। প্রচুর পরিমাণে আপনার ইঞ্জিনটা হিট হয় 40-50 কিলো চালানোর পর থেকে। ডান পায়ে প্রচুর পরিমাণ হিট লাগে, যে দেখতে পাচ্ছেন এই জুতা পরা, জুতার যে উপরের অংশ এটাতে হিট লাগে। আর তবে বাম সাইডে কোনো অসুবিধা হয় না, কারণ বাম সাইডে গরম হয় না, শুধুমাত্র ডান সাইডটা গরম হয়। আর এই গরম হওয়াটা আমি অনেকেরই কমেন্টে শুনছি যে এটা নাকি বাস্তব, অনেকেরই হয়। তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় বড় সমস্যা এই গাড়ির ইঞ্জিন হিটিং ইস্যু। আর এটা হচ্ছে সব থেকে বড় দুইটা প্রবলেম। এছাড়া এই গাড়িতে আহামরি তেমন কোনো প্রবলেম নাই। আর যেগুলো আছে মোটামুটি কম বেশি সব গাড়িতে থাকে। যেমন এই গাড়ির যে আপনার গিয়ার শিফটিং খুবই শক্ত। আপনার গিয়ার যখন শিফট করবেন তখন ফিল হবে। আপনার FZ V3, তারপরে সুজুকি মোনোটন বাইক, তারপর এই ধরনের যে বাইকগুলা, হোন্ডা এক্সব্লেড, এই বাইকগুলাতে আসলে অতটা হার্ড না গিয়ার শিফটিং, যতটা এটাতে আমি ফিল করছি। তো এটা হচ্ছে এই বাইকের 3 নম্বর খারাপ দিক বলা যায়। তো চতুর্থ খারাপ দিক যদি আমি বলি, তাহলে বলবো হচ্ছে আপনার এই বাইকের হেডলাইটের আলো। এই বাইকে যে স্টক হেডলাইট, এটার আলো আসলে যথেষ্ট না। আর হেডলাইটের আলোর কথা যদি বলি, আসলে বাংলাদেশের আমার যতটুকু ধারণা অধিকাংশ বাইকের হেডলাইটের আলোই যথেষ্ট না। আপনার হেডলাইটের মোটামুটি হাতে গোনা কয়েকটা মডেল আছে যেগুলোর হেডলাইটের আলো বেশ ভালো, আর অধিকাংশই কেমন জানি আলো যথেষ্ট না, ফগ লাইট ইউজ করতে হয়, করা ছাড়া উপায় থাকে না। ফগ লাইট ছাড়া কোনো বিকল্প অপশন থাকে না। যাই হোক, এটা হচ্ছে আপনার এই বাইকের চতুর্থ খারাপ দিক।
এই বাইকের আরো একটা খারাপ দিকের কথা যদি বলি, তাহলে বলবো হচ্ছে আপনার এই বাইকের উচ্চতা। এই বাইকটা কিন্তু তুলনামূলক FZ V3 বা হর্নেট এই জাতীয় বাইক থেকে একটু উঁচু, যার কারণে একটু প্রবলেম হয়। যেমন আমার হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। তো আপনার এই হাইটে বাইকটা চালাইতে প্রথম প্রথম একটু ঝামেলা হচ্ছিল, বিশেষ করে জ্যামের রাস্তায় বাইকটা ঘুরাইতে বা কন্ট্রোল করতে একটু ঝামেলা হয় হয়তো আর কি। এখন স্বাভাবিক হয়ে গেছে, বাকি এটা অবশ্যই একটা বড় প্রবলেম এই বাইকের জন্য। আর 5 ফুট 6 এর নিচে যারা, তাদের জন্য তো এটা খুবই প্যারা হবে। আর 5 ফুট 6 এর উচ্চতা যদি হাইট থাকে 5 ফুট 6 ইঞ্চির উপরে, তাহলে আর অসুবিধা হবে না। আর এই বাইকের আর একটা ছোট প্রবলেম হচ্ছে আপনার এর যে সিট আছে, এই সিটটা আপনার বৃষ্টিতে ভিজলে পানিটা সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় না। আপনার মোছার পরেও যদি আপনি বসেন, সেক্ষেত্রে আপনার প্যান্ট ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা একটা এই বাইকের মোটামুটি ছোট প্রবলেম। আর এই বাইকের এবার বলবো হচ্ছে ভালো দিক। তো সর্বপ্রথম সব থেকে বড় এই বাইকের যে ভালো দিকটা, সেটা বলবো হচ্ছে আপনার এটার সিটিং পজিশন। এই বাইকের সিটিং পজিশন সত্যি অসাধারণ। আহ, আমি যে 1000 কিলো চালাইলাম 3 দিনে, তো আমার কেমন জানি মনে হচ্ছে যে আমি আরো 1000 কিলো চালাইতে পারবো, এরকম একটা অবস্থা। এই বাইকের সিটিং পজিশন আসলেই মারাত্মক আরামদায়ক। তো আপনারা যদি লং ট্যুরের কোনো চিন্তা ভাবনা থাকে, বেশি বেশি লং ট্যুর করেন, দীর্ঘ সময় বাইক রাইড করেন, সেক্ষেত্রে আমি বলবো যে এই বাইকের বিকল্প নাই। কারণ আপনার এই বাজেটে যত বাইক আছে মোটামুটি এই বাইকটা এই সিটিং পজিশনের জন্য বেস্ট। এটা আমার মতামত, এবং মোটামুটি বিভিন্ন ইউটিউবারের মতামত এটাই। তো এই বাইকের আর একটা খারাপ দিক যদি বলি, খারাপ দিক এটা অবশ্য আমার কাছে খারাপ দিক না, সেটা হচ্ছে আপনার এটার পাওয়ারটা আসলে কম। আর পাওয়ারটা ফিল করবেন যখন আপনি ওভারটেকিং করবেন, তখন এই বিষয়টা আপনার ফিল হবে। তাছাড়া তেমন ফিল হয় না। ওভারটেকিং এর ব্যাপারে যদি আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে আসলে অনেকে বলে যে ওভারটেকিং এর জন্য এই বাইকটা পারফেক্ট না। আপনি যখন একটা বাস বা ট্রাককে ওভারটেকিং করবেন, তখন যদি ফাঁকা দেখেন, তখন আরামেই ওভারটেকিং করতে পারবেন, সে যে বাইকই হোক না কেন। আর এটাই কিন্তু নিরাপদ। আর ছাপড়ি বাইকারদের মতো আপনি যদি ওই কি বলে রিক্সে যদি আপনি ওভারটেকিং করতে যান, তাহলে বলবো যে বাইক এর টর্ক কম বা পাওয়ার কম, এটা আমি মানি। কিন্তু আসলে ওভারটেকিং, নিরাপদ ওভারটেকিং এর জন্য বেশি পাওয়ারের প্রয়োজন হয় না। কনফিডেন্স একটু বেশি পাওয়া যায় ঠিক আছে, কিন্তু আহামরি আসলে এটা আমার মনে হয় না। এই বাইকের আর একটা খারাপ দিক হচ্ছে এটার মিটার। এটার মিটার কি জন্য বলতেছি, আপনার এই মিটারে আপনার দুটা বিষয় আমার খারাপ লাগছে মিটার থেকে। সেটা হচ্ছে এই মিটারে আপনার কোনো প্রকার গিয়ার ইন্ডিকেটর দেওয়া নাই। আর আমি সত্যি অবাক হই যে এত বড় একটা মিটার, অথচ এই মিটারে কোনো গিয়ার ইন্ডিকেটর নাই। গিয়ার ইন্ডিকেটরের জন্য প্রচুর জায়গা আছে, তারপরেও এটা মিসিং করছে। ঘড়ি দেওয়া আছে, অর্থাৎ ক্লক। এটা আপনার ট্রিপ ট্রিপের মধ্যে, অর্থাৎ ট্রিপ 1 2 3। আপনার এই ঘড়ি দেখতে হলে আপনার ওই ট্রিপটা পরিবর্তন করে দেখতে হবে। তো এটা অবশ্যই একটা প্যারা। MT50-র যে মিটার, তারপর R15, এগুলোতে আপনার ঘড়ি আলাদাভাবে থাকে, আর ট্রিপ এর জায়গা আলাদা। কিন্তু এটাতে তা না, আপনার ট্রিপের মধ্যেই আপনার ঘড়ি, হয় ঘড়ি দেখতে হবে না ট্রিপ দেখতে হবে। এটা মিটারের এই দুইটা বিষয় আমার কাছে খারাপ লাগছে।